হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটারেচার ইন বাংলা। আমাদের আজকে আলোচনার বিষয় হলো বিখ্যাত ড্রামাটিস্ট জর্জ বার্নার্ড শ এর লেখা ড্রামা ইউ নেভার ক্যান টেল। এটি একটি কমেডি ধরনের ড্রামা এবং এটিকে অ্যান্টি রোমান্টিক ড্রামা বলা হয়। এছাড়া এটিকে ড্রামা অফ আইডিয়াসও বলা হয়। এই ড্রামা অফ আইডিয়াস, অ্যান্টি রোমান্টিক, কমেডি এবং টাইটেল সব কিছু নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব এই ভিডিওতেই। এছাড়া এই ভিডিওতে আমরা আলোচনা করব এই ড্রামার ক্যারেক্টার লিস্ট, ক্রিটিক্যাল সামারি, থিমস এবং টাইটেল এক্সপ্লেইন করব যে টাইটেলটা কোথা থেকে আসলো বা টাইটেলের মিনিংটা কী এই ড্রামার সাথে, এবং অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করব। চলুন প্রথমে এই ড্রামার ক্যারেক্টারগুলো জেনে নেওয়া যাক। ক্যারেক্টার লিস্টে সবার প্রথমে রয়েছেন মিস্টার ক্র্যাম্পটন। মিস্টার ক্র্যাম্পটন হচ্ছেন মিসেস ক্ল্যান্ডনের হাজব্যান্ড এবং মিস্টার ক্র্যাম্পটনের 3 সন্তান রয়েছে, ডলি, ফিলিপ এবং গ্লোরিয়া। তবে বর্তমানে তার স্ত্রী এবং সন্তানরা অন্যখানে থাকেন, তিনি আলাদা জায়গায় রয়েছেন। আর তার জায়গা বা তার বাসায় এখন ভ্যালেন্টাইন নামক একজন ডেন্টিস্ট ভাড়া আছেন। দ্বিতীয় ক্যারেক্টার হচ্ছে মিসেস ক্ল্যান্ডন। তিনি হচ্ছেন মিস্টার ক্র্যাম্পটনের ওয়াইফ এবং তিনি হচ্ছে একজন নারীবাদী। এজন্য তার স্বামীর সাথে তার খুব একটা বনিবনা হয় না। আর ঠিক বনিবনা না হওয়ার জন্যই তিনি তার 3 সন্তান নিয়ে মিস্টার ক্র্যাম্পটন থেকে অনেক দূরে আলাদা বাস করছেন। তৃতীয় ক্যারেক্টার হচ্ছে গ্লোরিয়া ক্ল্যান্ডন। গ্লোরিয়া ক্ল্যান্ডন হচ্ছে মিস্টার ক্র্যাম্পটন এবং মিসেস ক্ল্যান্ডনের বড় মেয়ে। তার বয়স 20 বছর এবং যেহেতু সে ছোট থেকে তার মায়ের সাথে আলাদা বাস করে, তাকে তার মা তার মতোই গড়ে তুলেছে নারীবাদী হিসেবে। তবে সব কিছু ভুল প্রমাণ করে শেষে আবার গ্লোরিয়া আরেকজনের প্রেমে পড়ে যায়। তৃতীয় ক্যারেক্টার হচ্ছে ডরোথি, যাকে ডলি নামেই ড্রামাটিতে ডাকা হয়েছে অনেকবার। তিনি হচ্ছেন মিসেস ক্ল্যান্ডন এবং মিস্টার ক্র্যাম্পটনের 18 বছর বয়সী মেয়ে। ডলির যমজ ভাই রয়েছে, তার নাম হচ্ছে ফিলিপ ক্ল্যান্ডন। তারও বয়স অবভিয়াসলি 18 বছর, তার দ্বিতীয় মেয়ের মতো, এবং সে দেখতে কিন্তু হ্যান্ডসাম এবং তার কথাবার্তা বেশ বুদ্ধিসম্পন্ন। এরপরে ক্যারেক্টার হচ্ছে ফিঞ্চ ম্যাককমাস। তিনি হচ্ছেন মিসেস ক্ল্যান্ডনের একজন বন্ধু এবং বর্তমানে তিনি মিসেস ক্ল্যান্ডনকে বিভিন্ন পরামর্শ বা আইনি কাজকারবার, বিজনেস এসব দেখাশোনা করেন। তার বয়স প্রায় 50 বছর। আমাদের পরবর্তী ক্যারেক্টার হলো মিস্টার ভ্যালেন্টাইন। সে বয়সে ইয়াং এবং একজন ডেন্টিস্ট। তার বয়স প্রায় 30 বছর। যদিও সে একজন ডেন্টিস্ট, কিন্তু তাকে স্ট্রাগলিং ডেন্টিস্ট বলা হয়, কারণ তার টাকা পয়সার ইনকাম খুবই কম। এবং সে একটু অ্যান্টি রোমান্টিক টাইপ, অর্থাৎ রোমান্স নিয়ে যে ইলুশন আছে মানুষের এরকম হয়, তার এরকম নেই। সে একদম রিয়েলিস্টিক, বাস্তববাদী ধরনের। পরবর্তী ক্যারেক্টার হলো ওয়াল্টার বুন। সে একজন ওয়েটার, একজন হোটেলের, এবং বেশ বুদ্ধিসম্পন্ন, ফিলোসফিক টাইপ। এবং তার সন্তান যে রয়েছে ওয়াল্টার বহুন, সে হচ্ছে একজন লয়ার এবং সে কুইনের হয়ে কাজ করে। এছাড়া 2টি মাইনর ক্যারেক্টার রয়েছে। একজন হলো দ্য পার্লার মেইড, সে ভ্যালেন্টাইনের অফিসে কাজ করে, এবং আরেকজন মাইনর ক্যারেক্টার হচ্ছে জো, সেও একজন ওয়েটার এবং এর আগের যে ক্যারেক্টার আলোচনা করা হলো ওয়াল্টার বুন, তার অধীনে কাজ করে। চলুন মেইন আলোচনায় ফিরে যাওয়া যাক। নাটকটির সেটিং হচ্ছে সমুদ্রের ধারে এক রিসোর্টে। শুরুতেই দেখা যায় সমুদ্র তীরবর্তী একটি রিসোর্টে তরুণ ডেন্টিস্ট ভ্যালেন্টাইন তার প্রথম পেশেন্ট ডলির দাঁত তুলতেছেন। এবং ডলি কিন্তু কথাবার্তা বেশ পটু, খুব চালাক। সে সম্প্রতি তার পরিবারের সাথে ম্যাদেইরা দ্বীপ থেকে ফিরেছে, অর্থাৎ তার ম্যাদেইরা দ্বীপে আগে ছিল। ঠিক ডলির মতোই বাকপটু, কথাবার্তায় বেশ চালাক চতুর হচ্ছে তার যমজ ভাই ফিলিপ। সেও ওখানে আসে এবং তাদের কাজ যখন শেষ, তখন তারা দুজনেই ডেন্টিস্ট ভ্যালেন্টাইনকে লাঞ্চের নিমন্ত্রণ জানায়। ইতোমধ্যে সেখানে তাদের মা মিসেস ক্ল্যান্ডন এবং বড় বোন গ্লোরিয়া আসে। মিসেস ক্ল্যান্ডন একজন জনপ্রিয় নারীবাদী গবেষণামূলক পুস্তিকার লেখিকা, আর গ্লোরিয়া তার মায়ের মতোই উদ্ধত শিষ্য। যেহেতু সে, আমরা ক্যারেক্টার লিস্টে আলোচনার সময় জেনেছি যে তারা বাবা থেকে অনেক দূরে থাকতো, আলাদা থাকতো, সেখানে তার মা তার নিজের মতো করে তাকে গড়ে তুলেছে নারীবাদী হিসেবে। এবং মিসেস ক্ল্যান্ডন যেহেতু পুরুষদের সেভাবে স্বাভাবিকলি দেখেন না, তিনি নারীদের অধিকার প্রতিষ্ঠায় সবসময় চিন্তাভাবনা থাকেন, তার মেয়েও ঠিক সেরকমই। ভ্যালেন্টাইন অর্থাৎ আমাদের ডেন্টিস্ট, সে গ্লোরিয়ার প্রেমে পড়ে যায়, কিন্তু গ্লোরিয়া প্রাথমিকভাবে তার প্রতি কোনো আগ্রহ দেখায় না, যেহেতু সে একজন নারীবাদী চিন্তাভাবনার মেয়ে। মিসেস ক্ল্যান্ডনের ছেলে মেয়ে তার কাছে নিজেদের বাবার পরিচয় সম্পর্কে জানতে চাইলে মিসেস ক্ল্যান্ডনের উত্তর দিকে অস্বীকার করেন এবং সেখান থেকে চলে যান, কারণ মিসেস ক্ল্যান্ডন মনে করতেন তার হাজব্যান্ডের প্রয়োজন নেই এবং তাদের ছেলেমেয়েদেরও সেরকম পিতার প্রয়োজন নেই।
কারণ নারীবাদী হিসেবে তিনি যেসব চিন্তা চেতনা লালন করেন সেসবের সাথে আসলে তার কোনো পুরুষের সাথে সংসার চলেই না, এরকম ব্যাপার-স্যাপার। এবং বাচ্চারা যখন অনেক ছোট ছিল তখন থেকে তাদের বাবার সাথে মিসেস ক্ল্যান্ডনের বিচ্ছেদ হয় এবং এরপর আর কখনো তাদের দেখা হয়নি। ভ্যালেন্টাইনের অফিসে এবার বদমেজাজি ফার্গাস ক্র্যাম্পটন আসেন। এই ফার্গাস ক্র্যাম্পটনই হচ্ছে মিসেস ক্ল্যান্ডনের স্বামী যিনি। ফার্গাস ক্র্যাম্পটন ভ্যালেন্টাইনের বাড়িওয়ালা, যিনি দাঁতের ব্যথায় বেশ কষ্টে থাকার কারণে নিজের একটি দাঁত তুলে ফেলতে চান। এবং ক্যারেক্টার লিস্টে আমরা জেনেছি যে ভ্যালেন্টাইন ঠিক তার বাসাতেই ভাড়া থাকে। ভ্যালেন্টাইন মিস্টার ক্র্যাম্পটনের সাথে বাজি ধরেন যে তিনি এমনভাবে ক্র্যাম্পটনের দাঁত তুলবেন যাতে ক্র্যাম্পটন কিছুতেই বুঝতে পারবে না বা কোনো ব্যথা পাবে না। তবে এর বিনিময়ে ক্র্যাম্পটন ভ্যালেন্টাইনের 6 সপ্তাহের অপরিশোধিত ভাড়া মাফ করে দিবেন। অর্থাৎ আমরা এটুকু বুঝতে পারি যে সে ডেন্টিস্ট হিসেবে ভ্যালেন্টাইন হচ্ছে খুব স্ট্রাগল করে, তার টাকা পয়সার খুব অভাব এবং সে 6 মাস ধরে কোনো বাড়ি ভাড়া দেয়নি। আর এই দাঁত তুলে দেওয়ার বিনিময়ে তার বাড়িওয়ালা ফার্গাস ক্র্যাম্পটন তার 6 মাসের ভাড়া মওকুফ করে দিবেন। ক্র্যাম্পটন এতে রাজি হয় এবং ভ্যালেন্টাইন নিজের কথা মতো কাজ করে দেখান। এবার যমজ ভাই বোন ডলি ও ফিলিপ ক্র্যাম্পটনকেও তাদের সাথে লাঞ্চ করার জন্য নিমন্ত্রণ করে। লাঞ্চের আগে মিসেস ক্ল্যান্ডন তার 3 ছেলেমেয়ের সাথে রিসোর্ট হোটেলের টেরিসে তার আইনজীবী ফিঞ্চ ম্যাককোমাসের সাথে দেখা করেন। আমরা প্রথমে জেনেছি ম্যাককোমাস মিসেস ক্ল্যান্ডনের পুরনো বন্ধু, তবে তিনি অতীতে মিসেস ক্ল্যান্ডনকে বিয়ে করার চেষ্টাও করেন। তবে বর্তমানে তিনি সেই চেষ্টা বাদ দিয়েছেন, যেহেতু তিনি বুঝে ফেলেছেন যে মিসেস ক্ল্যান্ডন কেমন নারীবাদী। তাই তিনি বর্তমানে শুধু ক্ল্যান্ডনের একজন দক্ষ আইনজীবী হিসেবেই কাজ করছেন। মিসেস ক্ল্যান্ডন তার এই পরামর্শদাতাকে এখানে ডেকেছেন এবং কারণ তিনি তার ছেলেমেয়েদের তাদের বাবা সম্পর্কে জানাতে চান। কাকতালীয়ভাবে ছেলেমেয়েরা জানতে পারে ভ্যালেন্টাইনের বাড়িওয়ালা ফার্গাস ক্র্যাম্পটনই তাদের বাবা। তথ্যটি তাদের মানসিকভাবে বেশ নাড়িয়ে দেয়। তারা অবাক হয়ে যায় যে এই মানুষটার সাথে তাদের একটু আগেই দেখা হয়েছে। তবে যখন তারা শোনে ক্র্যাম্পটন বেশ সম্পদশালী মানুষ, তখন তাদের মানসিক অবস্থা কিছুটা স্বাভাবিক হয়। এবার যেহেতু সেই লাঞ্চেই ডলি এবং ফিলিপ ইনভাইট করেছিল ডেন্টিস্ট এবং মিস্টার ক্র্যাম্পটনকে, একটু পরে তারা সেখানে এসে পৌঁছান। এমনভাবে ওইখানে যে মিসেস ক্ল্যান্ডন ছিল তাকে দেখে মিসেস ক্র্যাম্পটন তো বুঝতে পারেন তার স্ত্রী এবং সন্তানদের কথা। এমন অপ্রত্যাশিতভাবে নিজের পরিবারের সাথে দেখা হওয়ায় মিস্টার ক্র্যাম্পটন অনেক কষ্ট পান, মানে শকড হয়ে যান আর কি, যে অনেক দিন পর তাদের দেখা হলো। লাঞ্চের এই আয়োজন বেশ কয়েকবার পণ্ড হওয়ার উপক্রম হয়, তবে ওইখানকার যে ওয়েটার ছিল ওয়াল্টার বুন, সে দক্ষ নিয়ন্ত্রণে তা হওয়া থেকে বিরত রাখে, অর্থাৎ সবার মাঝে যে মিটিং হচ্ছে সেটা রক্ষা করে এবং তার কথাবার্তা এবং বুদ্ধিমত্তায় সব কিছু শান্ত করতে সে সক্ষম হয়। আর এই আয়োজন পণ্ড হচ্ছিল এ কারণেই যে তাদের বড় মেয়ে গ্লোরিয়ার সাথে যখন তার বাবার কথা হচ্ছিল, দেখা যায় তাদের কথার মিল হচ্ছে না। কারণ আমরা জানি যে তার মায়ের মতো সে ছিল একজন নারীবাদী। তবে ওয়াল্টার বুন কূটনৈতিকভাবে সবার আবেগকে সামলায় এবং তাদের নিজের ছেলে সম্পর্কে বলে, যিনি মহারানীর একজন বিশিষ্ট অ্যাটর্নি হিসেবে কাজ করছেন। এবং লাঞ্চের পরে গ্লোরিয়া নিজের রুক্ষ যুক্তি সম্পন্ন কথা দিয়ে ক্র্যাম্পটনকে রাগিয়ে দেয়, কারণ সে ছিল একজন নারীবাদী। সে তার মায়ের মতো যুক্তি দিত, যে যুক্তির জন্য তার বাবার সাথে তার মায়েরই মিল হয়নি, তার মেয়ের সাথেও তার এখনও মিল হলো না। কিন্তু সে যদিও রুক্ষ যুক্তি সম্পন্ন ছিল, নারীবাদী কথাবার্তা বলতো, তবুও সে ভ্যালেন্টাইনের বিচক্ষণ এবং বৈজ্ঞানিক পটানোর পদ্ধতিতে বেসামাল হয়ে যায়। আমরা প্রথমে আলোচনা করছি এটি একটি অ্যান্টি রোমান্টিক ড্রামা এবং ভ্যালেন্টাইন সে গ্লোরিয়াকে পটিয়ে ফেলেছে কিভাবে, বৈজ্ঞানিক পদ্ধতিতে। আর সেটা হলো সে তাকে বলেছিল যে তাকে দেখলেই নাকি তার যখন প্রথম দেখা হলো তাকে দেখি তার রক্তের অক্সিজেন প্রবাহ যেন বেড়ে গিয়েছিল। এবং সে তাকে আরও বোঝালো যে কেমিস্ট্রির সুরে যে যৌগ যৌগ যেভাবে একে অপরের সাথে মিলিত বা গঠিত হয়ে আরও নতুন যৌগ গঠিত হয়, ঠিক সেরকমের নারী পুরুষের ব্যাপারটা তাদের মিলিত হওয়ার পর থেকেই সেখান থেকে নতুন সন্তানের উৎপত্তি হয়। এটাই হচ্ছে নেচারের ফোর্স, এটাকে লাইফ ফোর্স বলে, মানে যেটা হয় স্বাভাবিক। বিপরীত ধর্মী দুটো জিনিসে বা দুটো ব্যক্তির মাঝে অবশ্যই আকর্ষণ ঘটবে। তার এরকম বৈজ্ঞানিক ব্যাখ্যায় গ্লোরিয়া আবার পটে যায়। দিনের অন্য সময়ে যমজ ভাই বোন ডলি এবং ফিলিপ তাদের মাকে বলে কিছু সময় ধরে গ্লোরিয়ার অদ্ভুত আচরণ তারা লক্ষ্য করছে এবং তারা ধারণা করছে যে সে প্রেমে পড়েছে। ভ্যালেন্টাইন বলে সে আধুনিক এবং বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে গ্লোরিয়ার মন জয় করে ফেলেছে এবং একটু আগে যেগুলো বলা হলো যে কেমিস্ট্রি সহ বা রক্তে অক্সিজেন প্রবাহ বেড়ে যাওয়া, এসব বর্ণনা করেই সে তার মন জয় করে ফেলেছে। কিন্তু যখন গ্লোরিয়া জানতে পারে যে ভ্যালেন্টাইন ইতিপূর্বে অন্য মেয়েদের ভালোবেসেছে, সে প্রচণ্ড রেগে যায় এবং ভ্যালেন্টাইনকে প্রত্যাখ্যান করে।
পরে আবার ভ্যালেন্টাইন তাকে আবার বোঝায় যে ছেলেদের পক্ষে এটাই সাধারণত স্বাভাবিক ব্যাপার, কারণ প্রত্যেকেই তাদের জন্য কাঙ্ক্ষিত যে মানুষটা বা নারী তাকে খোঁজার ব্যাপারে প্রত্যেকেই এটা কাজ করেই। এখন একজনের তাকে তার ভালো লাগলো কিন্তু তার সাথে তার মতের মিল নাও হতে পারে, ঠিক সেরকম সে মানুষ খোঁজে, এই জন্য সে অন্য মেয়েদের ভালোবেসেছে বা তাদের সাথে কথা বলেছে, তবে তারা কেউ তার মতোই বা তাদের মন মতো ছিল না। তো গ্লোরিয়া হবে তাদের মধ্যে অন্যতম সেরা এবং তার সাথে তার মতের মিল রয়েছে বলেই তার মনে হয়। এদিকে মিসেস ক্ল্যান্ডনের পরামর্শদাতা ম্যাককোমাস সে এসে জানায় যে তার স্বামী ক্র্যাম্পটন, যার সাথে তার সেপারেশন হয়েছিল, সে এসে জানায় যে ক্র্যাম্পটন তার যমজ 2 সন্তান ডলি এবং ফিলিপকে নিজের তত্ত্বাবধানে নিতে চান। এবং ম্যাককোমাস আরও জানায় যে যদিও ক্র্যাম্পটন কিছুটা অমার্জিত, কিন্তু প্রকৃতপক্ষে সে একজন ভালো মানুষ এবং বিচ্ছেদের সময় তার সাথে ন্যায় বিচার হয়নি, কারণ 3 সন্তানই মিসেস ক্ল্যান্ডন নিয়েছে। তিনি মিসেস ক্ল্যান্ডনকে আরও বোঝান যে রিসোর্টে তারা যে ওয়েটারের সাথে কথা বলেছিল, সে ওয়েটারের যে অ্যাটর্নি ছেলে রয়েছে তিনি সেখানে আসবেন এবং তার মাধ্যমে যদি তারা মধ্যস্থতা করে নেন তাহলে সেটা সবচেয়ে উত্তম হবে। সেদিন সন্ধ্যায় একটি মুখোশ পরা নাচের অনুষ্ঠানে ভ্রমণরত অ্যাটর্নি আসেন এবং বিচক্ষণতার সাথে পরিবারের প্রতি সদস্য এবং গ্লোরিয়া ও ভ্যালেন্টাইনের মধ্যে পুনর্মিলন করিয়ে দেন। এখানে তিনি মিস্টার ক্র্যাম্পটনকে বোঝান যে তাদের সাথে যে সবার মতের মিল হবে এমনটা নয়, পরিবারের সদস্যাবলীর মতের মিল হতে হবে এমনটাও নয়, তবে তারপরও রয়েছে যে একসাথে থাকা উচিত এবং যেগুলো মিলে সেগুলো নিয়ে তাদের একসাথে পরিবারের সাথে মিলিত হয়ে থাকা উচিত। এবং সে আরও নানাভাবে বুঝিয়ে সবার মাঝে একটা মধ্যস্থতা করে দেয় এবং তারা 2 পরিবারের সবাই একত্রিত হয়। এদিকে জানা যায় যে গ্লোরিয়ারও অতীতে অনেকগুলো রোমান্টিক রিলেশনশিপ ছিল। বিষয়টিতে ভ্যালেন্টাইন বিস্মিত হয় এবং কিছুটা রাগান্বিতও হয়, তবে দুজনকার ব্যাপারে একই অভিযোগ থাকার ফলে এটাই আবার তাদের সম্পর্কের পুনরায় জোড়া দেয় এবং তাদের এঙ্গেজমেন্টের পথ প্রশস্ত করে। এখানে তাদের বোঝানোর ক্ষেত্রেও সেখানকার ওয়েটার অর্থাৎ ওয়াল্টার বুন সেও সবাইকে বেশ বিভিন্নভাবে বোঝায় তার ফিলোসফিক্যাল থটস দিয়ে। এবং যেহেতু তাদের আবার এঙ্গেজমেন্ট হচ্ছে ভ্যালেন্টাইন এবং গ্লোরিয়ার, এবার ভ্যালেন্টাইন আবার কিছুটা উল্টে গেল। সে বলল যে আমি তো কোনো ইনকাম করি না, বা আমার তো ইনকাম খুবই কম, এত কম ইনকাম দিয়ে তো সংসার চলবে না, আমি বিয়ে করব না, এরকম বলতেছে সে। এবং ভবিষ্যতে কিভাবে কি সামলাবে সেটা নিয়ে সে খুবই চিন্তিত। এখানে ওয়াল্টার বুন একটি গুরুত্বপূর্ণ কাজ করে, সে তাকে বিভিন্নভাবে বুঝায় যে মানুষ আসলে ভবিষ্যতের ব্যাপারে জানে না, কাল পরশু বা ভবিষ্যতে কি হবে সেটা কেউ জানে না বা কেউ ধারণা করতে পারে না। যদিও মানসিকতা বা চিন্তাভাবনার অনেক ভিন্নতা রয়েছে, এরপরও শেষ পর্যন্ত তাদের বিয়ের বিষয়টা ভালোভাবে পরিণতি পায়। এবং তাদের বোঝানোর ক্ষেত্রে সবার শেষে ওয়াল্টার এই উক্তিটা করে যে ইউ নেভার ক্যান টেল স্যার, ইউ নেভার ক্যান টেল, অর্থাৎ ভবিষ্যতে কি হবে এটা আপনি কখনোই বলতে পারবেন না স্যার, এই জন্য যা হচ্ছে তা মেনে নিন। এবং এভাবেই সব ক্যারেক্টারগুলোর মধ্যে মিল হয়ে যায় এবং একটি সুন্দর পরিসমাপ্তি ঘটে। এই ড্রামার বেশ কিছু গুরুত্বপূর্ণ থিম রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো লাভ অ্যান্ড ম্যারেজ এবং হচ্ছে ফেমিনিজম। আমরা জানি যে ফেমিনিজমের জন্যই শুরু থেকে তার মিস্টার ক্র্যাম্পটন এবং মিসেস ক্ল্যান্ডনের মাঝে বিরোধ হয়েছিল এবং তারা আলাদা থেকেছে প্রায় অনেক বছর। এবং মিসেস ক্ল্যান্ডন একজন নারীবাদী, তার চিন্তা ভাবনা ছিল সেরকমই এবং তার মতো করে সে তার সন্তানদের তৈরি করেছে, এজন্য তাদের কথাবার্তা বেশ রুক্ষতা দেখা যায়। এবং অবভিয়াসলি এর গুরুত্বপূর্ণ থিম হচ্ছে লাভ অ্যান্ড ম্যারেজ। গ্লোরিয়া এবং ভ্যালেন্টাইন দুজনে ভিন্ন মানসিকতার চিন্তাভাবনার মানুষ ছিল, দুজনেই অ্যান্টি রোমান্টিক, তার ভিতরে একজন তো প্রচণ্ডভাবে নারীবাদী। তবু দেখা যায় লাইফ ফোর্সের জন্য বিপরীত ধর্মী মানুষ, বিপরীত ধর্ম জেন্ডারের মানুষের মধ্যে এরকম হওয়াটা স্বাভাবিক, মুগ্ধ হওয়াটা, এবং ঠিক লাইফ ফোর্সের কারণে তারা একত্রিত হয় এবং পরবর্তীতে দেখা যায় তাদের বিয়েও হয়। যদিও অনেক কিছুই ছিল ত্রুটি সম্পন্ন, তারপরও সব কিছু সুন্দরভাবেই শেষ হয়। এবার এই ড্রামার টাইটেল নিয়ে যদি আলোচনা করি তাহলে আমরা ড্রামাতে অনেকখানে এবং শেষের দিকে এটা দেখতে পাই যে বিভিন্ন ক্যারেক্টারের কথাটা বলেছে ইউ নেভার ক্যান টেল। এই টাইটেলটা দিয়ে বোঝাচ্ছে যে আপনি কখনোই ভবিষ্যতের কথা শিওরলি বলতে পারেন না যে কখন কি হবে। যেমন ফেমিনিজম চিন্তাভাবনা ধারণা করার জন্য মিসেস ক্র্যাম্পটনকে ছেড়ে অনেক বছর তার সন্তানদের নিয়ে আলাদা ছিলেন, কিন্তু তারপরে শেষে কি দেখা গেল, তাদের পরিবারের সুন্দরভাবে তারা আবার একত্রিত হয়ে গেল। অর্থাৎ অনেক বছর আলাদা থাকার কথা চিন্তা করলে কিন্তু কখনোই আপনার মনে হবে না যে তারা একত্রিত হতে পারে। সো ইউ নেভার ক্যান টেল। একজন ওয়েটার হয়েও তার সন্তান রানীর হয়ে একজন রানীর অ্যাটর্নি হিসেবে কাজ করে, এটাও তো চিন্তা ভাবনা করা যায় না, সেটাও আপনি ইউ নেভার ক্যান টেলের মধ্যে রাখতে পারেন।
এছাড়া মিসেস ক্ল্যান্ডন তার মেয়ে গ্লোরিয়াকে তার মতো করেই নারীবাদী হিসেবে তৈরি করেছেন, কিন্তু সেই নারীবাদী পুরুষ বিদ্বেষী যে মেয়েটি সেই আবার দেখা গেল মিস্টার ভ্যালেন্টাইনের প্রেমে পড়ে গেল এবং তাদের শেষ পর্যন্ত বিয়েও হলো। এটাও আপনি কখনোই বলতে পারেন না যে কি হতে পারে, ইউ নেভার ক্যান টেল। এবং শেষে আমরা এটা দেখতে পাই যে গ্লোরিয়াকেই প্রেমের জন্য পটিয়ে ফেললে হচ্ছে ভ্যালেন্টাইন। আবার সেই ভ্যালেন্টাইনের শেষের দিকে চিন্তা করতেছে তার তো টাকা পয়সা নেই, সংসার পর কীভাবে চালাবে, এই নিয়ে তার নানা ভবিষ্যতের চিন্তাভাবনা শুরু করে যে কিভাবে কি করবে। তখন ওয়াল্টার বুন তাকে বোঝায় যে ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। এই জন্য এই মূল কথাটি এখান থেকেই এই নিউ নেভার ক্যান টেল টাইটেলটা এসেছে। এছাড়া এখানকার গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে যে অ্যান্টি রোমান্টিক ড্রামা। প্রত্যেকেই যেরকম ভ্যালেন্টাইন এখানে রোমান্টিকের যদি ধরি আমরা ব্যাপারটা, তাহলে সেও অ্যান্টি রোমান্টিক। তার প্রপোজিং স্টাইল ছিল সাইন্টিফিক, ব্লাডে অক্সিজেন প্রবাহ বেড়ে যাওয়া, এছাড়া কেমিস্ট্রির বিভিন্ন বিষয় নিয়ে তাকে পটানোর চেষ্টা করা। অ্যান্টি রোমান্টিক ছিল গ্লোরিয়া নিজেও, সে একজন নারীবাদী, তারপরও সে দেখা যায় তার ধ্যান ধারণা সব কিছু উল্টে দিয়ে সে তার প্রেমে পড়ে গেল। অধিকাংশ ক্যারেক্টারই এখানে ছিল অ্যান্টি রোমান্টিক টাইপের। এছাড়া এটাকে বলা হয় ড্রামা অব আইডিয়াস। ড্রামাস অব আইডিয়াস বলতে বোঝায় এখানে ক্যারেক্টাররা কী কী রোল প্লে করলো, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ড্রামার মাধ্যমে জর্জ বার্নার্ড শ বা এই ড্রামা অব আইডিয়াসের লেখক কী ধরনের মেসেজ বা কোন আইডিয়ার উপর কাজ করছেন, কী মেসেজটা থ্রু করতে যাচ্ছেন এই ক্যারেক্টারগুলোর মাধ্যমে, এবং ক্যারেক্টারগুলো ইনারলি কী কী চিন্তাভাবনা করছে সেগুলোই, বা কী কী আইডিয়াস চিন্তা করছে, এই আইডিয়াগুলোই হলো ড্রামা অফ আইডিয়াস। আর এই জন্য এটাকে ড্রামা অফ আইডিয়াস বলা হয়। নিয়মিত ভিডিও এবং আপডেটস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন প্রথমেই ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। এছাড়া আমাদের ফেসবুক এবং ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।